দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশায়েক শশী আজকে আপনাদের সঙ্গে আছি এবং আজকের স্বাধীন সংলাপের শিরোনাম রেখেছি জন আকাঙ্ক্ষা ও রাজনীতির নীতি। এ বিষয়ে আলোচনার জন্য দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন স্টুডিওতে। চলুন তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। আমাদের সঙ্গে স্টুডিওতে আজ উপস্থিত আছেন জনাব কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বিএনপি। একই সাথে আমরা আজকে স্টুডিওতে পেয়েছি আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে আসতে চাই জনাব আশরাফ আলী আকন, আপনার কাছে। পিআর পদ্ধতি নিয়ে অনেক দিন ধরেই আলাপ আলোচনা চলছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা অনেকটাই নিশ্চিত। যত বেশি দিন ঘনিয়ে আসছে তত পিআর নিয়ে আরও বেশি আলোচনা হবে। একটু জানতে চাই, পিআর কি আসলেই জনগণের আকাঙ্ক্ষা নাকি রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এটিএন নিউজের সঞ্চালক সাহেব, উপস্থিত আমার সহ আলোচক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব কামরুজ্জামান রতন ভাই, উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলী। পিআর পদ্ধতিটা দাবির একটা প্রেক্ষাপট আছে, কারণ আমরা দেখি 53 বছরের পর্যন্ত যে 12টা নির্বাচন হয়েছে, এই কোনো নির্বাচনেই জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। একটা সুষ্ঠু ভোট কখনো হয়েছে বিতর্ক ছাড়া এমনটা ইতিহাসে পাওয়া যায় না। সবচেয়ে ভালো ভোট হয়েছিল 1991 সালে। সেখানে কিন্তু আওয়ামী লীগ বলছিল যে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরেরটা আসছিল 96 সালে, সেখানে কিন্তু বিএনপি বলছিল স্থূল কারচুপি হয়েছে। কাজে বিতর্কের ঊর্ধ্বে কখনো কোনো নির্বাচন হয় নাই, এটা হলো বাস্তবতা। এটা কারণটা কি? আমরা দেখেছি নির্বাচনের নামে যারা সরকার গঠন করেছে, যত দেশের বিপর্যয় বলেন, হানাহানি, মারামারি, অঘটন, সব কিন্তু নির্বাচিত সরকারের পরেই হয়েছে। 73 সালের নির্বাচন হয়ে আওয়ামী লীগ বাকশাল কবর রচনা করে দিল, গণতন্ত্রের কবর রচনা করলো শেখ মুজিব, ঠিক না? তারপরে মার্শাল্লাহ আসলো, জিয়া রহমান সাহেব মার্শাল্লাহ দিলেন। কিছুদিনের মধ্যে তার নির্মম একটা শাহাদাত বরণ করলেন উনি। এরপর সাত্তার সাহেব দেশের প্রেসিডেন্ট নিলেন। এরশাদ সাহেব সেনাপ্রধান থাকা অবস্থায় তার থেকে ক্ষমতা কেড়ে নিল, ঠিক না? তারপরে দেখেন আপনি, এরশাদের বিরুদ্ধে 90তে আন্দোলন হলো, গণ আন্দোলন, তখন তো নির্বাচিত সরকার। এমনি ধারাবাহিকভাবে তারপরে শেখ হাসিনা তো, এরপরে বেগম খালেদা জিয়া তো এই যে 96 সালে একটা একক নির্বাচন করলেন। কেউ না আসলেও আমি করব নির্বাচনটা, করলেন। 15 দিন সময় পেলেন আর কি, 15 দিনের জন্য নির্বাচনটা করলেন একক। তারপরে হাসিনা তো যে কীভাবে করলো 17 বছরে, লজ্জা শরমের মাথা খেয়ে, কখনো ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, দিনে ভোট রাতে করা, ডামি প্রার্থী দেওয়া, নানান ঝামেলা করলেন হাসিনা। কাজে আমরা দেখতে পাই যে এই যে প্রচলিত যে পদ্ধতি, ট্র্যাডিশনাল পদ্ধতিতে কখনোই কোনো নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। এইটার থেকে উত্তরণের উপায় কী? এই জন্য আমরা বিভিন্ন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, আইনবিদ, আমলা সবার সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি দীর্ঘদিন পর্যন্ত, যে এটা উত্তরণের উপায়টা। আপনারা আলাপ আলোচনা করে বুঝলেন যে যত রকমের জন আকাঙ্ক্ষা যে পূরণ হয়নি গত 54 বছরে বাংলাদেশে, সেটা পূরণ হতে পারে তাহলে পিআরের মাধ্যমে, সেটা আপনারা বুঝলেন। আমরা বুঝলাম না, ওনাদের সাথে মত বিনিময় করার পরে ওনাদের সাজেশন দিলেন, এবং সাথে সারা দুনিয়ায় কোথায় কি পিআর আছে, সেই রাষ্ট্রগুলোর অবস্থা কি, তো আমরা জানার চেষ্টা করলাম। দেখলাম যে 91টা দেশে পিআর আছে, 91টা। তারপর হলো উন্নত রাষ্ট্র হলো 34টা, তার মধ্যে 25টা দেশে পিআর আছে। মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা তো বুঝলেন, জনগণ কি বুঝেছে? বাংলাদেশের জনগণ কি পিআর এখন বোঝে? আপনারা তো রাজনীতিক, জনগণ তো বোঝে। জনগণ তো আমরা যে বিভিন্ন জায়গায় যে দাবি তুলেছি, জনগণের ব্যাপক সাড়া আছে। আমরা জনগণ বোঝে কি বোঝে না, আমরা বলবো বোঝে, বিএনপি বলবে বোঝে না, একটা বিতর্ক না। এই জন্য বলছি যে এইটার উপর একটা গণভোট দেন। আচ্ছা, জনগণের উপরে গণভোট, পিআরের উপরে, যে এটা যে জনগণ চায় তা আমরাও চাই, জনগণ না চাইলে আমরাও চাই না। সহজ ব্যাপার, এরা তো হানাহানি মারামারি কিছু নাই। আমরা একটা আমূল পরিবর্তন চাই। এতগুলো যে ছেলেরা, অনেকে তো আপনার জুলাই সনদ নিয়ে গণভোট চাচ্ছেন, তাহলে ফেব্রুয়ারির আগে গণভোট হওয়া লাগবে কয়টা?
না না, একটা প্যাকেজ দিয়ে তো প্যাকেজ দিয়েও করা যায়, আচ্ছা। প্যাকেজ গণভোটে করা যায়, কয়েকটা ইস্যু নিয়ে করা যায়। আচ্ছা, তা এই যে জুলাই সনদ নিয়ে তো 6টা ইসের মধ্যে বিষয়ের মধ্যে একটা আছে গণভোট, 6টা আছে যে এই জুলাই সনদটা বাস্তবায়ন কেমনে হবে, তার মধ্যে 6টা বিষয় আছে, 6টা পয়েন্ট আছে। আমরা জুলাই সনদ নিয়েও আলোচনা করব। মানে পিআর নিয়ে আমি যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, ধরেন আমাদের দেশের যে রাষ্ট্র কাঠামো বা আমাদের দেশের রাজনীতির যে চর্চা, আমাদের জনগণ যেভাবে রাজনৈতিক দলগুলোকে দেখে এসেছে, রাজনৈতিক দলগুলো জনগণকে যেভাবে পরিচালনা করে এসেছে, সেখানে পিআর পদ্ধতির জন্য তারা যে প্রস্তুত কিনা আমি সেই বিষয়টি বুঝতে না, চাচ্ছি। আল্লাহর রহমতে আমরা বিশেষ করে আমরা জামাত ইসলাম সহ ইসলামী দল এবং কিছু দেশপ্রেমিক দল, তারা কিন্তু আমরা পিআরের কথা যখন বলছি, এবং বিশেষ করে আপনার ওই ঐক্যমত্য কমিশনের মধ্যে 31টা দলের মধ্যে প্রায় 26টা দল, কেউ আপারে চায়, কেউ লোয়ারে চায়, কেউ লোয়ার আপার দুইটাই চায়, হ্যাঁ, কেউ চায়। তো এভাবে কিন্তু 26টা দল পিআরের পক্ষে ঐক্যমত্য কমিশনে। তো এখন এই জন্যে আমরা দেখলাম যে এটা একটা গণদাবিতে পরিণত হয়েছে এবং বিভিন্নভাবে। আশরাফ আলী আকন ভাই, আমি যদি আপনার কথা বুঝে থাকি, ধরেন যারা পিআর চায়, যে 26টা দল, তাদের মধ্যেও তো আবার মতবিরোধ আছে, সকলে তো সমানভাবে পিআর চাচ্ছে না। না, যেটা চায় না, আমরা বলছি যে পিআরটা আলোচনায় আনেন, এজেন্ডায় আনেন, কে কোনভাবে চায় এটা পরবর্তী আমরা আলোচনা করি। যদি এটা আলোচনাই না আনেন, এটা যদি উনি যদি ঐক্যমত্য কমিশন যদি এজেন্ডার মধ্যে না আনেন, উনি বারবার বললেন যে এজেন্ডা আনা হবে, এরপর একবার বললেন যে আপনার একটা লিখিত চিঠি দেন ঐক্যমত্য কমিশন, আমরা লিখিত চিঠি দিলাম, কিন্তু এইটা কোনো গুরুত্ব না দিলেন না। এটার কোনো আলোচনার যেটা বিষয় এতগুলো দল চাইলো, বিশেষ করে উল্লেখযোগ্য দল তো জামাত ইসলামী একটা, মানে ঐক্যমত্য কমিশন ঠিক আগ্রহী না এই বিষয়টা নিয়ে উনি আলোচনায় আনতে চান, আলোচনায় আনতে চান। তখন আমি বললাম যে ঘটনা কি, এটা কেন আনেন? তখন আমি ওবায়দুল্লাহ মজুমদার সাহেবকে জিজ্ঞেস করলাম ঘটনা কি, আলিয়াস বললাম ভাই অবস্থা কি, আপনি তো একটা লাইন সংশোধন সেটা কেউ যেটা প্রস্তাব দেয় এই লাইনটা পরিবর্তন করা লাগবে, উনি আবার এইটা বোঝার জন্য উনি আবার এইটা ফটো করে সবাইকে দিয়ে দেয়। আমি বললাম যে আমরা চিঠি দিলাম, আপনি বললেন চিঠি দিতে, আমরা চিঠি দিলাম, আপনি আলোচনা আন না কেন? উপরের চাপ আছে, উপরের চাপ আছে। তাহলে আপনার তো চাপের কাছে নথি স্বীকার করলে আপনার তো স্বাধীন না। মানে উপরের চাপ বলতে কি, বিএনপির চাপ? এইটা এত কিছু আপনি ধরে নেন আর কি, যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার করেন, তাদের তো চাপ থাকা স্বাভাবিক। আপনারা তো রাজপথে নামলেন, রাজপথে তো দাবি দেওয়া ইপিআর নিয়েও হলো, চাপ আপনারা তৈরি করতে পারছেন না কেন? না না, আমরা চাপ কি, আমরা তো ওইভাবে, আমরা তো ওনাদের উপর, ওনারা মনেই করিয়ে নেছে এই দলটা ক্ষমতায় যাবে। আচ্ছা, এই দলটা ক্ষমতায় যাবে এটা ধরে নিয়েছে। যখন একটা কিছু ব্যক্তি মনে করে যে একটা দল ক্ষমতায় যাবে, তখন তার আনুকূল্য পাওয়ার জন্য তার সাথেই সবসময় তারা থাকে, তার অভিমুখেই তারা যে বলে যে প্ল্যান, ওইভাবেই তারা কথা বলে। তো এখন তারা মনে করে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় যাবে আগামীতে। এই ধারণাটা আপনি যেটা বলছেন যে একটা সরকারের একটা অংশ মনে করছে একটা দল ক্ষমতায় যাবে, আমরা যেই গণতন্ত্রের কথা বলছি, সেই গণতান্ত্রিক যে কাঠামো তাহলে কি দাঁড়ালো গত 1 বছর ধরে? না, এটা তো আপনি জানেন যে আমরা আজকে যে গণ আকাঙ্ক্ষা বা গণতান্ত্রিক যে দুরবস্থা, এটা তো আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটা নতুন কিছু না। তো কখনোই কোনো কালে গণতন্ত্র যারা যত আওয়াজ তোলে, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, গণতন্ত্র বাস্তবায়ন, এটা কিন্তু কেউ করতে পারে নাই। কখনো মানুষ এটা দেখে নাই যে এইটাই সত্যিকারের গণতন্ত্র, দেখে নাই। কাজে এই জন্যে ওনারা তো তার বাইরে না, এবং সেই সত্যিকারের গণতন্ত্র বাংলাদেশের জনগণ পিআর এর মাধ্যমে দেখবে বলে আপনাদের মত। আমি আবারও আসবো। গণতন্ত্র হইল শতভাগ জনমতের প্রতিফলন, শতভাগ জনমতের প্রতিফলন। আমি অবশ্যই জানতাম সংখ্যাগরিষ্ঠ মানুষের জনমতের প্রতিফলন। আমি আবারও আসবো আশরাফ আলী আকন ভাই, আমি পিআর নিয়ে এই বিষয়ে আলোচনা একটু আসবো। কামরুজ্জামান রতন ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেক কিছু লিখছেন। রতন ভাই, আপনার কাছে একটু জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার একটা চাপের মুখে আছে, অনেক দিন ধরে আমরা শুনছি। আকন ভাই তো বললেনই, জামায়াত ইসলামীর পক্ষ থেকেও সেই সকল নেতাকর্মীরা যখন কথা বলেন আমরা বুঝি ঠাউরে তারা বলতে যাচ্ছেন, আসলেই কি বিএনপি একটা চাপের মুখে রেখেছে, বিএনপি ক্ষমতায় চলে আসছে, নির্বাচন হলেই ব্যাপারটা কি এতটাই সহজ? আপনি প্রথমেই বলেছেন জনগণের আকাঙ্ক্ষা এবং রাজনীতি, আজকের টপিক্সটাই কিন্তু এটা। তো জনগণের আকাঙ্ক্ষা তো প্রতিফলন হয় নির্বাচনের মাধ্যমে। আমরা দীর্ঘদিন পরে একটা নির্বাচন কিভাবে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হবে, এইটা নিয়েই কিন্তু আজকে আলোচনার ব্যাপারটা হওয়া উচিত ছিল।
বা রাষ্ট্রটা এইভাবে কিন্তু এগোনো উচিত ছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই ইলেকশনটা আমাদের দেবে, আমাদের মধ্যেই তো দেবে। তো এখন দেখেন, আপনারা অনেক কথা বলেছেন বিএনপি কি ক্ষমতায় আসবে, এই কারণে কি বিএনপিকে সবাই একটু তাজিম করে বা এরকম করে কথা বলছে, আসলে তো না। আকন্দ ভাই তো আমাদের ইসলামী জোটের উনি একজন প্রেসিডিয়াম মেম্বার, উনি আমার অনেক সিনিয়র মোস্ট। যখন ইউনূস সাহেবের এই যে ঐক্যমত কমিশন মিটিংগুলো হয়, উনি ওই ফোরামের কিন্তু ওই লেভেলে একজন উনি নেতা। আমি ভাইকে একটু ব্যক্তিগতভাবে ভাবে না, আমরা একটা জিনিস শিখতে চাচ্ছি। শিক্ষাটা হলো বিএনপি যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে, যদি ক্ষমতায় যায়, যেহেতু ছিল ক্ষমতায় থাকার পরও ভুল ভ্রান্তি হতেই পারে। আমি যদি ভুল শুধরিয়ে জনগণের আকাঙ্ক্ষাটাকে যদি আমি ধারণ করে জনরায়ের পরে যদি আমি ক্ষমতায় যেতে চাই, এটা ট্রান্সপারেন্ট, মানুষের মধ্যে থেকে তো এই আওয়াজটা আসবে এবং ভোটের রাজনীতিতে আমি দিন শেষে আমি ওই জায়গায় কিন্তু আমরা যেতে চাই। এখন যাওয়ার পূর্বে দেখেন এই যে পিআর, একসময় মনে আছে আমরা ইভিএম নিয়ে কথা বলেছিলাম, এবং দেখেন এই ইভিএমের পিছনে গত নির্বাচন কমিশন এবং সরকার কি ধরনের হাজার হাজার কোটি টাকা আমাদের কিন্তু। রতন ভাই, আমি একটু আলোচনাটা নির্দিষ্ট একটা জায়গাতে নিয়ে আসতে চাই। আকন ভাই বলছেন যে তারা অনেকবার উদ্যোগ নিয়েছেন ঐক্যমত্য কমিশনে পিআর নিয়ে যেন আলোচনা হয়, সেই আলোচনাটাই হচ্ছে না। তিনি বলছেন যে উপর মহলের একটি চাপের মুখে তারা আছেন। বিএনপি পিআর নিয়ে আলোচনা হোক, সেটা কি চায় ঐক্যমত্য কমিশনে, বা এই বিষয়ে আলোচনা হবে না এমন কোনো চাপ কি? আমি ওই জায়গাতে আসছিলাম, ঐক্যমত এই যে চাপটা বিএনপি দিচ্ছে কাকে দিবে, বা ওনারা যে চাপটা দিবে, আমি তো দেখছি যে চাপ তো দিচ্ছে আজকে জামাতে ইসলাম সহ 6টা ইসলামিক সংগঠন। উনি বলেছেন যে এইখানে 26টা দল যদি চায় তাহলে 6টা সংগঠন কেন রাজপথে? ওনার কথাই যদি সঠিক হয় 26টা সংগঠন পিআরের পক্ষে, তো 6টা সংগঠন, এটা তো আলোচনার টেবিলে। ঐক্যমত কমিশনে আলী রিয়াজ সাহেব আছেন, সর্বোপরি আমাদের প্রফেসর ইউনূস সাহেব আছেন, ওনার সাথে আলোচনার ভিত্তিতে পিআর তো আগে বোধগম্য হইতে হবে বাংলাদেশের মানুষের কাছে। আপনি ইতিমধ্যে একটা জরিপে দেখেন 56% মানুষ পিআরই বুঝে না। যেটা আমি বলছিলাম যে ইভিএমটা এইটাও একটা দুর্বুদ্ধি ছিল, ওই থেকে কিন্তু দেখেন নির্বাচন কমিশনার সহ সবাই এর থেকে সরে গেছে। আজকে এই যে বাস্তবতাটা, যেখানে আমার নির্বাচন কিভাবে ফ্রি ফেয়ার হবে, ওইটার ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু আমাকে আপনাকে কিন্তু সবার ঐক্যমত হওয়ার কথা ছিল। এখন তো এর থেকে সরে গিয়ে আরেকটা মত এখানে তৈরি হলো। আজকে ভাই যখন বলল হাসিনার আমলে নির্লজ্জ ইলেকশন হয়েছে, এটাতে ভাইয়ের মুখ থেকে শুনে আমি তো খুব আশাবাদী। হাসিনার আমলে যদি নির্লজ্জ ইলেকশন, এটা জাতি দেখেছে, সবাই দেখেছে। আমাদের কিন্তু এই যে মুরব্বী ফজলুল করিম সাহেব, উনি এদিকে টেস্ট কেস হিসাবে কি বরিশালে ইলেকশনে গিয়েছিলেন, এবং দেখেন কি ধরনের ফিজিক্যালি উনি অ্যাসাল্ট হয়েছেন। তা আমরা সবাই জানতাম যে হাসিনা কি ধরনের শাসক ছিলেন এবং কি ধরনের নির্বাচন দিয়েছে। সবাইকে বাদ দিয়ে কিন্তু আমার এই ভাইরাই কিন্তু নির্বাচন হাসিনাকে, এটা তো পরোক্ষভাবে সহযোগিতা করা। এখন হাসিনার আমলে ইলেকশন হবে না। এখন আমি মনে করি এই সরকারকে যদি আমি হাসিনার মতো যদি আমি মনে করি, এটা ভুল হবে। আমার মনে হয় আন্দোলনে সবাই ছিলাম, সবার কিন্তু এখানে কিন্তু আত্মত্যাগে এখানে কিন্তু সবার রক্ত কিন্তু জড়িত। আমরা তো দেখেছি রাজপথে কারা কিভাবে, ইসলামী দল বলতে তো আমরা জামাত ইসলামকে দেখেছি, হেফাজতে ইসলামকে দেখেছি। ওই সময় যদি আমরা এই চরমনায় হুজুর ওনাদেরকে, এই মুরব্বী আন্নাদেরকেও দেখতাম সমভাবে রাজপথে, ওইভাবে ছিলেন। ওনারা ছিলেন, ওনাদের ত্যাগের মহিমার যে ধারাটা ওইখানে গৌরব উজ্জ্বল। আমি এই ওনাদের ছোট করছি না, বিশ্বাস করুন। প্রতিটা নির্বাচনের আগে যেটা আমরা হেফাজতকে যেভাবে ওনারা যেভাবে আত্মত্যাগটা করেছে শাপলা চত্বর সহকারে ব্রাহ্মণবাড়িয়াতে, জামাতে ইসলাম তো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আমি তাহলে একটু মানে আশরাফ আলী আকন ভাইয়ের কাছ থেকে আমাকে একটু শুনতে চাই, একটু সেটা আমি বলে নেই। তাহলে এই পিআরটা হলো উন্নত গণতান্ত্রিক একটা মানসিকতার, এবং ওই সব রাষ্ট্রে এটা দরকার যেটা আমরা জানি, যারা স্ট্রাকচারাল যে চেঞ্জটা এইটা বাংলাদেশে এখন হয়েছে। বাংলাদেশ তো এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে বা এই যে সিলটা দিয়া সূচনাটা তো করা যায়। সূচনা আপনি যখন করবেন, এখানে তো আমার আপার হাউজে তো মেনে নিয়েছে, এবং আপার লোয়ার হাউজে যেটা আছে, আপনি দেখেন বাংলাদেশে এই গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিলেন তারা কতজন এই পিআর নিয়ে রাজপথে নেমেছে। এখানে মান্না ভাই, জুনায়েদ সাকি, নূর, অপরাপর এই যে এনসিপি, এখন দেখেন তাহারাই কিন্তু এইটার মধ্যে নেই। তারপর ইসলামী সংগঠনের মধ্যে মামুনুল হক সাহেব,
তারপর আরেক মানে আরো যে স্কলার যারা আছেন ইসলামের উপর যারা কথা বলেন আন্দোলনের মধ্যে তারা তো মানে তারা ছিলেন এনায়েতুল আব্বাসী। আমি বারবার ওনাদেরকে শুনছি পিয়ার সম্পর্কে এই আমাদের ইসলামিক যে দলগুলো সমমনার যে অন্যান্য যে তারাই তো পিয়ার নিয়ে তাদের বিপক্ষে অবস্থান। আমি মনে করি আগামী নির্বাচনটাকে রেখে আখুন্দ ভাইরা এমন একটা নির্বাচনের জন্য আসুক, ওই নির্বাচনটা আসলে নির্বাচন আগে এরকম কোনো ধূম্রজাল সৃষ্টি না করে নির্বাচনটাকে কিভাবে নিশ্চিদ্র একেবারে সুষ্ঠু নির্বাচন করা যায়। উনি বলেছে মানে ধূম্রজাল সৃষ্টি মানে করে তাদের লাভ কি, আপনার কি মনে হয়? আমার লাভটা ধূম্রজাল বলতে কি, এখন মানুষটা শুনেন সবাই জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু আরেকটা কিন্তু ভিতরে আরেকটা কথা কিন্তু আছে, আসলে কি নির্বাচনটা হবে, এই ধরনের কথাটাই আমি ধূম্রজাল বলবো। এই কথাটা কেন, ডক্টর ইউনূস যখন জাতিসংঘের মতো জায়গায় গিয়ে কথা বলবে, এরপরে এই যে মানুষের মধ্যে একটা পারসেপশন আসলে ইলেকশন হবে কি না, এটা কেন? আমি মনে করি ইলেকশনের আগে যদি ডক্টর ইউনূস তার সক্ষমতা আপনি জানেন। আচ্ছা, সর্বশেষ পিয়ার প্রসঙ্গে বলি, নির্বাচন কমিশনার উনি কি বলেছেন যে এটা সংবিধানেও নাই এবং অবশ্যই আলাপ আলোচনার এর থেকে পিয়ারের কোনো সম্ভাবনাই নাই। আলাপ আলোচনার অংশ হিসেবে আমরাও কথা বলছি এবং আনুষ্ঠানিক ফোরামেও সেই আলাপ আলোচনাগুলোই চলবে। সর্বশেষ আপনার কাছে একটু আসতে চাই, আলোচনার টেবিলে এটা সমাধান হোক, আলোচনা টেবিলে সমাধান হোক, সেটা আমাদেরও আশা। আকন ভাই, রতন ভাই তার বক্তব্যে বলছিলেন আওয়ামী লীগের আমলের 16 বছরের দুঃশাসনের যে কথা বলা হয়, পরোক্ষভাবে তারা বলতে চান যে ইসলামিক বিভিন্ন দল বিভিন্নভাবে সেই দুঃশাসনে পরোক্ষভাবে হলেও একটা ভূমিকা রেখেছে, এটা একটা অভিযোগ। আর এই ফেব্রুয়ারি নির্বাচনকে যাতে বিলম্বিত করা যায় বা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়, সেটার জন্য বিভিন্ন যে সকল ধূম্রজাল তার একটা অন্যতম টুল হিসেবে তিনি মনে করছেন পিয়ার। এটাকে আপনি কিভাবে দেখছেন? কথা তো অনেক কথা, তো ওনাদের একটা কমন কথা আছে, এই যত টকশো করি তাতে বিএনপি একজন নেতা থাকি, কিন্তু ওনাদের একই সুরের কথা, এইটা কিন্তু আশ্চর্য লাগে। বিএনপি মনা সাংবাদিক তারাও বিএনপি থেকে শুরু করে সবাই কিন্তু একটা সুরে কথা বলে যে 16 বছরে আমরা আওয়ামী লীগকে সহযোগিতা করেছি। শোনেন, এইটা হয় কি, এইটা যখন কোনো কথার সেই থাকে না, কথার কোনো যুক্তি থাকে না। আওয়ামী লীগের আমলে আমাদের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতিকে রিমান্ডে নিয়ে এমনভাবে মারধর করলো, আওয়ামী লীগ আমলে শত শত লোকদেরকে গ্রেপ্তার করলো, সেক্রেটারি জেনারেলকেও ছাত্র আন্দোলন তাকেও এইভাবে করলো। তারপরে সেখানে তাদের বুদ্ধি আন্দোলন সংগ্রামে কোনো অংশে আমরা পিছপা হইনি। আজকের ওনারা বলে 16 বছরে আমরা ওইভাবে 14 সালের নির্বাচনে বিএনপি জানে, আমরাও যাইনি। 18 সালের নির্বাচনে বিএনপি গেছে, আমরাও গেছি। 18 সালের নির্বাচনে আমরা 11টার দিকে ভোট বর্জন করছি, যখন প্রেসিডেন্ট সব বাইর করে দিল। ওনারা কিন্তু সেই 18 সাল থেকে 22 সাল পর্যন্ত অল্প কয়েকজন সংসদ সদস্য নিয়ে ওনারা আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দিল, এই বিএনপি। এবং তাতে একজন মহিলা আসন সংরক্ষিত আসনের, এখানে কিন্তু পিয়ার পদ্ধতিতে ওনারা মহিলা আসন দিল। এটা কিন্তু পিয়ার, যে আপনার 300 আসনের মধ্যে 50 জন, মানে 6 জন এমপি সংরক্ষিত মহিলা আসনের একটা, এটাও পিয়ার অনুপাতিক হারে, যাই হোক এইটা ওনারা করলেন। তা সেখানে 24 সালের নির্বাচন ওনারাও করেনি, আমরাও করিনি। স্থানীয় নির্বাচন ওনারাও করেছেন, আমরাও করেছি। যেমন ডাক্তার শাহাদাত, উনি কার আমলে হয়েছিল, ওনারা বাতিল করছেন, উনি আমরা মামলা করছেন, এই হাসিনা সরকারের কাছে মামলা করছেন, বা এই সরকারের কাছে মামলা করছেন। সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতেও তো অংশগ্রহণ করেছেন, আমরাও করছেন, ওরা করছি। তা এখন যে এইটা কোত্থেকে আসে, এবং আমরা দলীয়ভাবে 3 থেকে 4 তারিখ দলীয়ভাবে ব্যানার সহকারে ছাত্রদের পক্ষে আমরা দুর্বার আন্দোলন করছি। সেখানে প্রায় শতাধিক, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আপনারা ছিলেন? হ্যাঁ, ছিলাম। বিএনপির ব্যানার কি রাস্তায় ছিল না? না, বিএনপির ব্যক্তি ছিল, কিন্তু ব্যানার ছিল না। তারপরে দেখেন আপনি আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারটা, রাত 2টার সময় ওই যখন হাসিনা দিল, আপনার স্ট্যাটাস দিল পত্রিকায়, তার ইস্যু যে ছাত্ররা ঐক্যবদ্ধ হলো, আমরা রাত 2টার সময় মিছিল সহকারে যমুনার সামনে ওদের সাথে একতা ঘোষণা করলাম। হাসিনার এই মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যেই ঘোষণা, সেই ক্ষেত্রে তারপরে শাহবাগে আমরা গেলাম। এমনি করে প্রত্যেকটা আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে
সকল রকমের কার্যক্রমে আপনারা সর্বোপরি ছিলেন, কিন্তু ওনারা আপনার একটা কথা বক্তব্য বলে, একেবারে একটা পরিষ্কার। কথা বলে, একটা কথা, এটা কিন্তু এই ভাই আমার না, মনে হয় রতন ভাই পরবর্তীতে আবার এই কথা রতন ভাই শুধু কি বলবেন রতন সেটা আমি ভাই শুনবো। নাই, রতন ভাই বলেন, হাবিব ভাই বলেন, ওই যার কিছু আছে, যত বিএনপির সাথে কথা বলছি একটা কথা বলে ঘুরে ফিরে যে আমরা ঠিক আছে, এই, একটা এছাড়া আর কথাকে কোনো- কিভাবে আর কোনো- দুইটা কথা আর কোনো নেওয়া যুক্তি যায় নাই। আরেকটা কথা রতন ভাই হলো সেটা বলবেন। দুজন দর্শক আমাদের সঙ্গে আছেন টেলিফোনে, আমরা একটু তাদের কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম হলো মোহাম্মদ ইনামুল হক, আমি বলছিলাম আশুলিয়া থেকে। আমার প্রশ্ন হলো যে ইসলামপন্থী দলগুলোর দাবি হলো পিয়ার চাই। এখন তারা তো পিয়ার চেয়ে তো মোটামুটি এক ধরনের এই মানে একটু চুপই দেখতে পাচ্ছি, কিন্তু আমরা দেখতেছি যে বিএনপির যত সভা সমাবেশ সব জায়গাতেই সর্বস্তরের নেতা কর্মীরা শুধু পিয়ার হবে না, পিয়ার হবে, পিয়ার হবে না বলে একটা স্লোগান গাইতেছে। এখন আমার মনে হচ্ছে যে পিয়ার কে মনে হয় বিএনপি খুবই ভয় পায়। এখন আমার প্রশ্ন হলো পিয়ার কে বিএনপি কেন ভয় পায়? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। পিআরকে বিএনপি কেন ভয় পায় সেই প্রশ্নের উত্তর আমরা জানবো। আরো একজন দর্শক লাইনে আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরণ বলছিলাম নওগাঁ সদর থেকে। জি, আজকের বিষয় জন আকাঙ্ক্ষা ও রাজনীতির নীতি। মহামান্য আলোচকদের কাছে আমার প্রশ্ন যে জন আকাঙ্ক্ষা বলতে যেমন জন আকাঙ্ক্ষা ছিল হাসিনাকে তাড়ানোর জন্য, ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য যে জন আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে আইন এবং প্রশাসন দিয়ে ফ্যাসিস্ট তাদেরকে দমন করতে চেয়েছিল। এরকম যদি ভবিষ্যতে বাংলার জনগণ, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, এই নাগরিক যদি তাকে আবার ফিরিয়ে আনার জন্য যদি আপ্রাণ চেষ্টা করে, তাহলে কি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি জনপ্রশাসন দিয়ে কি আবার কি জনগণকে হেনস্থা করতে পারে কিনা? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। একজন দর্শক প্রশ্ন করেছিলেন রতন ভাই যে পিআর নিয়ে বিএনপির ভয় কেন। আমি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে এই উত্তরটা চেয়ে পিআর সম্পর্কিত আলোচনা আজকের মতো শেষ করতে চাই। কেন বিএনপির ভয়? তিনটা কারণ বলেন। ভাই যেটা বলেছে ওটার সাথে সম্পূর্ণ দ্বিমত। ভয় পাওয়ার তো কিছু নেই, আমরা জনগণকে ভয় পাবো, জনগণের মতামতটাকে আমরা ভয় পাই। পিআর পদ্ধতি নিয়ে আমাদের কিন্তু ভয় নেই। সুতরাং ভাই এতটুকু ভাইকে আমরা বলতে চাচ্ছি, পদ্ধতিগত বা শাসন আগামী দিনে কীভাবে, কোনো জটিলতা আমরা চাচ্ছি না। আমরা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা আমাদের অতীতে আমরা যা দেখেছি ওর থেকে আমরা সরে এসে, এবং আমরা আর দানব হব না, বা পাওয়ার পার্টি যারাই যাবে তারা আর দানব হবে না, এইটার নিশ্চয়তার জন্য যা ক্লজেস আমাদের লাগানো দরকার, ঐক্যমত কমিশনের ভাইরা সহকারে সব কিছু বলুক। এইটা হলো আমার ওই ভাইয়ের প্রশ্নের উত্তর। এক কথায় আমি এই কথাটা বললাম। আমার আকন ভাই একটা কথা বলছে, যেখানে উনি টকশোতে যান বিএনপির একজনকে আপনারা হাজির করেন। তো ভাই তো এর আগে বলছে বিএনপি ক্ষমতায় যাবে, তার মানে কি এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেই? আগামীতে যদি আপনারাই বললেন বিএনপি ক্ষমতায় আসবে, তো আপনার অপোনেন্ট হিসাবে যারা প্রশাসনে আছে অনেকেরই ধারণা, এবং আমরা মনে করি না। না, আপনি বলেছেন টকশোতে সবসময় একজন বিএনপি কে পান না। রতন ভাই কেন ইয়াতে আপনার আকন ভাই কথা বলছেন, আমি একজন উপদেষ্টাকে একটু কোট করি। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াত ইসলামী কাড়াকাড়ি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোক নিয়োগ করেছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কিছুদিন আগেও এই কথা বলেছেন। তো ওই অ্যাঙ্গেল থেকে উনি হয়তোবা বলতে চান যে যেহেতু প্রশাসনেও আপনাদের লোক আছে, আবার নির্বাচনের হাওয়া যেদিকে বইছে সামনে হয়তোবা অবস্থা যা, অনেকে হয়তোবা মনে করছেন যে বিএনপি যেহেতু আসবে তাহলে শত্রুতা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, মাহফুজ আলম উনি তো একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, উনি তো এই গভর্নমেন্টের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। উনি যদি এই অসহায়ত্ব প্রকাশ করে বা ওনার হাত দিয়ে যদি প্রশাসনে অর্গানিক মধ্যে যদি জামাত ইসলাম বা বিএনপিতে বসে, উনি ওই জায়গায় বসে কিন্তু এটার বিরোধিতা উনি করতে পারেন না। আমি এই কারণে বললাম আমি আপনাকে যেহেতু পেয়েছি, আমি বলি বিএনপি মনোনীত কয়জন আছেন? না, বিএনপি মনোনীত প্রশাসন ওইভাবে আপনি ভাগ করলে তো মানে কেউ নেই। না ওইটা আমি বলবো, এটা কিভাবে আমরা বলবো, এখানে কি বলে দেওয়া হয়েছিল যখন মানে অন্তর্বর্তী সরকার হয় বিএনপি থেকে 5 জন নেবে, জামাত ইসলাম থেকে 5 জন। মাহফুজ আলমের কথাটা মিথ্যা না, আছে তো? না, মিথ্যা না হলে ওনাকে যদি সত্য প্রমাণিত করতে হয় ওনাকে এটার এক্সপ্লেনেশনে যেতে হবে। আচ্ছা, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু আরেকটা প্রসঙ্গে যেতে চাই। আরেকজন দর্শক যেটা প্রশ্ন করেছিলেন আমাদেরকে যে ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য যেই আন্দোলন, সেই আন্দোলন দমানোর জন্য তিনি যেমন
হেনস্থা করেছেন, দমন নিপীড়ন করেছেন। এখন জনগণের একটা অংশ যদি আবার হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে, বর্তমান সরকার যদি সেই একই কায়দায় হেনস্থা করে, দমন পীড়ন করে, সেটাকে আপনারা কিভাবে দেখবেন? আকন ভাই, আপনার কাছে উত্তর চাই। হাসিনার মতো ফেসিস্ট স্বাধীনতার পরে দেশে আর কখনোই আসে নাই। কম বেশি সবাই ফেসিস্ট ছিল, কিন্তু হাসিনার মতো এত বড় ফেসিস্ট আর বাংলাদেশে আসে নাই। মানে হাসিনা বড় ফ্যাসিস্ট ছিল, বাকিরা যারা শাসন করেছে কম বেশি তো বিএনপি 2 মেয়াদে ছিল, ওটাও ফ্যাসিস্ট ছিল। সেটা হলো এককভাবে একটা নির্বাচন করাটা মানে কি? কেউ নির্বাচন না করলে আমি করব। আপনি 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন। এইটা একটা ফেসিজম বা ফেসিস্টদের একটা বৈশিষ্ট্য না। এতগুলো একটা দেশের মধ্যে, গণতান্ত্রিক দেশের মধ্যে কেউ নির্বাচন না করলে আমি করব, এটা করিও ছাড়ছে। তো বিএনপি এককভাবে করিয়ে ছাড়ছে না, টেকতে পারে নাই। হাসিনা টিকে গেছে, এইজন্য বড় ফ্যাসিস্ট হয়েছে। বিএনপির কপাল ভালো টেকে নাই, ছোট ফ্যাসিস্ট। এইজন্য বড় ফ্যাসিস্ট তো বললাম, বড় ফ্যাসিস্ট তারা। তো এখন হাসিনার মতো লোক যে অন্যায় করেছে, সে শুধু ভোট ডাকাতি করে তা না, মানুষ হত্যা করেছে, টাকা লুট করেছে, ব্যাংক শেষ করেছে, শিক্ষা প্রতিষ্ঠান শেষ করেছে, সব কিছু তো শেষ করেছে। এই ধরনের একটা ফ্যাসিস্ট, এই ধরনের খুনি, হ্যাঁ, এই যে দুর্নীতিবাজ, এদেরকে দেশে আনার জন্য কোনো মানুষ দাবি তুলবে, এইটা একটা অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত, অপ্রাসঙ্গিক আমি মনে করি। এই ধরনের কোনো লোক এদেশে নাই। 2-4 জনের রাত্রে 12টা 1টা 2টার দিকে কোনো মিছিল না মাইলে, যখন মানুষ সব ঘুমাই থাকে, পুলিশরা তাদের ব্যারাকে থাকে, তখন মিছিল না মানেই মানে হাসিনাকে ফিরিয়ে আনার আন্দোলন না, এটা বোঝা যায় না। এটা যে কেউ করতে পারে, ঠিক না? আমরা এই কয়েকজনে রাস্তায় নেমেই তো একটা মিছিল দিয়ে যাইতে পারি, পুলিশ তো আসলো না, চলে গেলাম যার দিয়ে। কাজে এইটা হলো একটা উস্কানিমূলক কর্মকাণ্ড আওয়ামী লীগের। কাজে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনবে এই ধরনের কোনো জনগণ, এই দেশের জনগণ সেই অবস্থাটা নাই বললেই আমার মনে হয়। কোনো জনগণ আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, তাদের ফিরিয়ে আনার জন্য আন্দোলন করবে, এই ধরনের জনমত বাংলাদেশে নাই। এখন ভাই, আপনি আজকেই আলোচনাতে বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে, আপনারা সেটাকে স্বাগত জানিয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছিল। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থান যে কোনো সময় পরিবর্তন হতে পারে একটি সাক্ষাৎকারে আমেরিকাতে যে কথা বলে এসেছেন। সাংবাদিক মেহেদী হাসানকে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম স্থগিত আছে, যে কোনো সময় এই যে স্থগিতাদেশ যেটা অবস্থা, এটা পরিবর্তন হতে পারে। আপনি এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন? যদিও আইন উপদেষ্টা এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, আমি সেটাতে পরে আসবো। না, মানে অবস্থার পরিবর্তন হলে আপনারা কিভাবে দেখবেন? উনি যে কথাটা বলেছে, এখন যে ব্যাখ্যা আসতেছে ওনার পক্ষ থেকে, কয়েকজন সাংবাদিকতা একটা ব্যাখ্যা দিল যারা যিনি উনি ছিলেন, কথা প্রসঙ্গে কিন্তু উনি যা বলেছেন তাতে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে, তাদের কার্যক্রম স্থগিত, রেস্টুরেন্ট স্থগিত হয় নাই, এর অর্থ যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, এই কথাটা কিন্তু ওনার বক্তব্য বোঝা যায় না। এইটা কিন্তু এইটা কিন্তু অনেকটা একটু মানে কী বলে, এটাকে একটু বিভিন্নভাবে অতিরঞ্জিত করা হয়েছে। এবং উনি আরেকটা কথা বলেছেন যে মানুষ তো আবারও চায় মানে 5 বছর 10 বছর ক্ষমতায় থাকি, 50 বছর থাকে। এটা একটা কথার কথা। উনি যেখানে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলছেন, তা সেখানে মানুষ আবার চায়। এখন হচ্ছে কি, উনি তো একজন অভিজ্ঞ, মানে খুবই ট্যালেন্ট মানুষ, একজন পণ্ডিত মানুষ, একজন বিজ্ঞ মানুষ, বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়েছে না, মানে বয়সের ভারে কথাবার্তার ভারসাম্যতা অনেক জায়গায় উনি একটু ঝামেলা হয় ওনার। মানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখন যে অবস্থা, এটার কোনো পরিবর্তন ইসলামী আন্দোলন অন্তত মানবে না। আমরা তো মানবই না, আমরা তো মানব শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিস্ট ছিল, জাতীয় পার্টি সহ 14 দল, তাদেরও রাজনীতি আমরা নিষিদ্ধ চাই। এদেশে যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যারা টাকা পাচারকারী, মানে 18 নির্বাচনে আপনারা বিএনপি এরাও সহযোগী ছিল না, সহযোগী ছিলেন, কিন্তু সেখানে তো আমরা হাসিনা একেবারে কান্দে কেটে বলছে, ওই হস্ত থেকে আসা রাবিয়া বসুরি সাজলো, সেখানে বলছে এইবার আমার বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করেন, আমি জাতির জন্য বিশ্বাস করে এইবার বিশ্বাস করেন। বিশ্বাস করার পর সব দল ডাকলো, গণভবন ডাকলো, একমাত্র ইসলামী আন্দোলন স্যার, অন্য গণভবনের আন্দোলনে সেই আলোচনায় গেছিলো, কিন্তু শেখ হাসিনার সাথে অন্য সব দল গেছে, একমাত্র ইসলামী আন্দোলন গণভবন যাই নাই। তারপরে চিন্তা করলাম উনি যে তবা টবা করিয়া এইবারে কান্দে কাটে করি যে এবার যে নির্বাচন দিতে চাইলো, আমরা এবার নির্বাচনে যাই। কিন্তু আমরা 11টার থেকে সকাল 11টায় দেখলাম আমাদের সমস্ত এজেন্ট সব বাড়ি করে দিল। আমরা তো ওইভাবে ওনাদের মতো ওইভাবে একেবারে একটা জাইগ্যান্টিক প্রার্থী নাই আমাদের। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। কামরুজ্জামান রতন ভাই, আপনার কাছে আসতে চাই। আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয়েছিল, সেটাকে সাধুবাদ আপনারা জানিয়েছিলেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে অনেকটা ইউ টার্ন দেখা যাচ্ছে বিএনপির।
কেন এমনটা হলো, বোধোদয় কেন হলো যে এভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা যাবে না, এই কথা আপনারা এখন কেন বলছেন, তখন কেন বললেন না? আর আওয়ামী লীগের নিষিদ্ধের যে অবস্থা আছে সেটা যদি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে বিএনপি কি করবে? এক্ষেত্রে আকন্দ ভাই যেটা বলছিলেন, মানুষের দেখেন আওয়ামী লীগ একে তো ভোটের অধিকারটাকে একেবারে পদদলিত করছে, ব্যাংক লুট করছে, ক্ষমতা থাকতে গিয়ে নির্বিচারে মানুষ গুম খুন অবিচার যেটা করার সর্বোচ্চ কোন সেক্টরে একটা গণতান্ত্রিক মনোভাব নিয়ে এই দেশটা চালাইছে। সুতরাং এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বা তাদের পক্ষে কথা বলার, এখানে রিফাইন আওয়ামী লীগ নামে যেটা বলতে পারে, এখানে হলো কি একটা আইন করে একটা দলকে নিষিদ্ধ করা, এইটার আইনগতভাবে এটা বিএনপি একটা স্ট্যান্ড হয়েছে। আমরা কারণ জামাতি ইসলামের এত উত্থানের পরে আমরা দেখেছি সময় খুবই কম, তো রতন ভাই আমি এক কথা একটু জিজ্ঞাসা করি। ধরেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটি বলা হলো যে নিষিদ্ধ কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছিল, স্থগিত করা হয়েছিল, এটা 7 দিনের জন্য স্থগিতাদেশ তুলে নেওয়া হলো, আর সমর্থন করবে বিএনপি? এটা কখনোই না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জনগণের প্রত্যাশা, এটা কোন দল এটাকে সাপোর্ট করবে না, জনগণ এটাকে সাপোর্ট করবে না, মেনেও নেবে না। কিংবা আবার নির্বাহী আদেশে নিষিদ্ধ করা, সেটাও আবার বিএনপি মানে না। নির্বাহী আদেশে যেটা হয়েছে মানে না কোথায়, এটা তো সাধুবাদ জানিয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মানে তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে সেটা সাধুবাদ জানাবে? জাতীয় পার্টিকে আমি আপাতত এটাকে টেনে এনে আলোচনার মধ্যে আনা ঠিক। আচ্ছা, যেহেতু আলোচনার সময় একেবারেই শেষ, আশরাফ আলী আকর শেষ কথা আপনার যদি কিছু থাকে 30 সেকেন্ডে। আমরা বলছি যে আমরা চাই যে এতগুলো রক্ত দিল, প্রায় 1400 লোক জীবন দিল, হাজার হাজার লোক আহত হইল, এই যে একটা গণঅভ্যুত্থান হইল ছাত্রদের, সেই জন্য ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। আর এই চেতনাকে ধরে রাখার জন্যে আমি মনে করি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসা দরকার। আর গুণগত পরিবর্তন, নির্বাচনের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার পরিবর্তন চাই। 30 বছর পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে, কখনো মানুষ গণতন্ত্রের রূপ দেখে না, সঠিকভাবে ভোট দিতে পারে। আপনারা ইতোমধ্যে রাস্তায় নেমেছেন, তাহলে ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বা সমমনা যে দলগুলো আরো জোরদার আন্দোলনে যাবে, পর্যায়ক্রমে যাবে। কিন্তু আমরা নির্বাচনী কার্যক্রম চালাচ্ছি, 300 আসনের প্রার্থী জামাতও দিয়েছে, আমরাও দিয়েছি। জামাতের সাথে আমাদের একটা নির্বাচনী সমঝোতা হবে, আরও ইসলামী দলগুলো নির্বাচনী সমঝোতা। তো এই জন্য আমরা যে পুঁজি সংগ্রহ করা, জনমত তৈরি করা, এটা জামাত করতেছে, আমরা করতেছি। যখন দেখবো নির্বাচন আসবে, প্রার্থী যদি আমরা যোগ্য হন আপনাকে সবাই ভোট দেবো, প্রার্থী যদি আমার দলে থাকে সবাই তাকে ভোট দেবে। এভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন কি শক্তিশালী বিরোধী দল হবেন নাকি সরকার হবে? শক্তিশালী বিরোধী দল, ওটা জনগণ ভোটের মাধ্যমে কে বিরোধী দল কে এটা বলা যাবে না, এটা আগে অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান, রতন আপনাকেও। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো এই সপ্তাহের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।